আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জামাত এবং বিএনপি দীর্ঘদিন তারা রাজনীতিতে একে অপরের বন্ধু ছিল এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে পড়েছে। রাজনৈতিক কারণ, ক্ষমতা দখলের কারণ, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, সামাজিক আরও অনেক অনেক বিষয়গুলো রয়েছে। তো এই বিষয়গুলোর মধ্যে সাম্প্রতিক সময় ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো নিয়ে যা কিছু হচ্ছে, তাতে করে জামাত এবং বিএনপির যে সংঘর্ষ, সেই সংঘর্ষটি যে কোনো সময় ভয়ঙ্কর রূপ লাভ করতে পারে। এখানে জামাতকে আপনি যতই তুচ্ছ এবং তাচ্ছিল্য করেন না কেন, বিষয়টা হলো যে শেখ হাসিনার পতনের জন্য মাস্টার মাইন্ড হিসেবে জামাত এবং এনসিপি তারা যে কর্মকাণ্ডগুলো করেছে এবং ওই সময়টিতে রেজিমকে চেঞ্জ করার জন্য তাদের যে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল এবং তাদের যে প্রস্তুতি ছিল, এবং অনেকে যেটা বলার চেষ্টা করছেন যে প্রয়োজনে আমরা সশস্ত্র যুদ্ধের দিকে চলে যেতাম বা বিদ্রোহের দিকে চলে যেতাম। গত ১৭ মাস ধরে জামাতকে বা জামাতের সেই সমস্ত শক্তিকে কোনো অবস্থাতেই নিউট্রালাইজ করা যায়নি, বরং সে সকল শক্তি তারা মত্ততা অর্জন করেছে। গত ১৭ মাসে ইউনূস জমানাতে জামাত এবং জামাত সমর্থিত যে সকল প্রক্সি গ্রুপ রয়েছে, তাদের যে আত্মবিশ্বাস ছিল, তাদের যে ক্ষমতা ছিল, কথাবার্তা ছিল, এর মূলে যে কেবলই মাত্র আবেগ তা নয়। সেখানে অর্থ ছিল, সেখানে বিত্ত ছিল, সেখানে অস্ত্র ছিল, সেখানে বিদেশি কানেকশন ছিল। এবং জামাতের মতো একটি সংগঠনের যে এত বহুমাত্রিক কানেকশন থাকতে পারে, এটা বিএনপি এখন যেভাবে বুঝতে পারছে না, একইভাবে জামাতের সম্পর্কে আওয়ামী লীগ চোখ বুজেছিল, তারা বুঝতে পারেনি। তাদের চোখের সামনে এই শক্তিটি বের হয়ে আসছে। এখন এই যে হঠাৎ করে তারেক রহমান সাহেব যে ক্ষমতায় এলেন, এতে করে কি জামাতের কোনো ক্ষমতা কমেছে না বেড়েছে? নিঃসন্দেহে বেড়েছে। এর কারণ হলো যে যেহেতু বিএনপি এখন ক্ষমতায় রয়েছে, বিএনপি ক্ষমতায় থেকে তারা যে সিনিয়র বা সিন ক্রিয়েট করতে পারবে, যেটা আওয়ামী লীগ জামানাতে সম্ভব ছিল না। ২ নম্বর হলো যে তাদের আগে বিভিন্ন জায়গাতে তাদের যে প্রক্সি লোকজন ছিল, সেই প্রক্সি লোকজন ১৭ মাসে আরও শক্তিমত্তা অর্জন করেছে। এবং একই সঙ্গে তারা যেভাবে বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভগুলো তৈরি করে ফেলেছে, সেই ন্যারেটিভগুলো তারা যেভাবে মার্কেটিং করছে, ব্যক্তি তারেক রহমান থেকে শুরু করে সালাউদ্দিন সাহেব এবং তারেক রহমান সাহেবের যারা পরিবার, একান্ত পরিবার পরিজন, আমরা নাম উচ্চারণ করতে পারবো না, তাদেরকেও টার্গেট করে বিভিন্ন বট বাহিনীর মাধ্যমে যে সকল অপপ্রচার চালানো হচ্ছে, বিএনপির লোক যতই চোখ বুজে থাকুক, বিএনপির লোক যেভাবে কানে তুলা দিক না কেন, ঘটনা কিন্তু ঘটে গেছে। বাংলাদেশের মধ্যে যে বড় বড় পত্রপত্রিকাগুলো রয়েছে, সেখানে যত সাংবাদিক রয়েছে এবং তাদের মধ্যে বিএনপি সম্পর্কে যে নেতিবাচক প্রচার চালানো হয়েছে, তারই প্রেক্ষিতে অনেকে চাকরিচ্যুত হয়েছেন এই গত কয়েকদিনে। তো এগুলোর একটা প্রতিক্রিয়া রয়েছে এবং সেই প্রতিক্রিয়াই এখন সংঘাতে রূপ নিতে যাচ্ছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি যে রাজনীতির ক্ষমতা লাভ করা, সিংহাসন লাভ করা দ্বন্দ্ব সংঘাতের দ্বিতীয় বা তৃতীয় নয়, চতুর্থ যাকে বলা হয় আইটেম। এই যে যত যুদ্ধ, দ্বন্দ্ব, সংঘাত বাধে, সেখানে সিংহাসন নিয়ে বা সিংহাসনে বসা না বসা নিয়ে এটাকে যদি আপনি ধরেন, এটা ৪ নম্বর। যুদ্ধ এবং দ্বন্দ্ব সংঘাতের ১ নম্বর কারণ নারী। এই পৃথিবীতে নারী নিয়ে যত যুদ্ধ হয়েছে, সেটা নারীর ক্ষমতায়ন বলেন, নারীর ক্ষমতাহীনতা বলেন, নারীর কান্না বলেন, নারীর অশ্রু বলেন, নারীর অপমান বলেন, কিংবা নারীর প্রেম বলেন, কিংবা নারীর বিশ্বাসঘাতকতা বলেন, নারীকে নিয়ে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে। দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছে নারীর পরে, সেটা হলো অর্থ নিয়ে। টাকার লোভে মানুষ যুদ্ধ করেছে, অথবা টাকার প্রয়োজনে যুদ্ধ করেছে। এখন যে ইরানে যুদ্ধ হচ্ছে, আমেরিকা টাকার প্রয়োজনে তারা যুদ্ধ করে চলেছে, তাদের লুটপাট করতে হবে। অন্যান্য বিষয় আছে, আমি শুধু এই দুটো বিষয় বললাম। নারী ১ নম্বর, ২ নম্বর হলো টাকা। আপনারা দেখেন যে গত ১৭ মাসে নারীর প্রসঙ্গ বাদ দেন, টাকার প্রসঙ্গটা যদি আমরা ধরি, তাহলে এখানে
বিএনপি এবং জামাতের যে সম্পর্কটি, সেই সম্পর্কটির ক্ষেত্রে অর্থযোগ এখানে মূল নিয়ামক ছিল। বিএনপির সঙ্গে জামাত যেটা পারেনি বা করতে পারেনি সেটা হলো এই যে বিএনপির লোক যেভাবে চাঁদা কালেকশন করেছে, যেভাবে চাঁদাবাজি করেছে, এটা জামাত তাদের সাথে পেরে ওঠেনি। আর জামাতের পক্ষে এটা সম্ভব ছিল না, বিকজ এই কাজ করার জন্য যে ম্যান পাওয়ার দরকার সেটা তাদের ছিল না। ফলে তারা টাকা উপার্জন করতে পারেনি বটে, কিন্তু তাদের মেজাজ ভীষণ রকম গরম ছিল। তাদের মেজাজ ভীষণ রকম গরম ছিল এবং তারা এটা নিয়ে যত রকম সমালোচনা করা দরকার, বিএনপিকে চাঁদাবাজ বানানো দরকার, মির্জা আব্বাসকে চাঁদাবাজ বানানো দরকার, আমিনুল, তারপরে নবী থেকে শুরু করে এরশাদ, যারা যারা আছে বিএনপির পাওয়ার ফ্যাক্টর, ঢাকা শহরে যারা নির্বাচন করেছে, ওই যে ওখানে নির্বাচন করেছে নীরব, সে অবশ্য দলীয় মনোনয়ন পাননি, যাকে বলা হয় কারণ বাজার থেকে। এরপরে গুলশান বনানী বাড্ডার এই এলাকার একটা এলাকাতে এক ভদ্রলোক কাইয়ুম, মানে এদের সবারই চরিত্রটা হনন করে এমনভাবে করে দিয়েছে এবং এরা সবাই কিন্তু বলতে গেলে মানে পরাজিত হয়েছে। আমিনুল পরাজিত হয়েছে, নীরব পরাজিত হয়েছে। এই যে তাদের যে সফলতা, এই সফলতার মূল ব্যাপার হলো যে চাঁদাবাজি। চাঁদাবাজিকে তারা ঘৃণা করেছে, অথবা তারা চাঁদাবাজি করতে পারেনি, অথবা যারা করেছে তাদের সাথে দ্বন্দ্ব এবং সংঘাত শক্তিমত্তায় তারা পেরে ওঠেনি। ফলে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে সমস্ত কিছু যেমনভাবে করা হয়েছে এবং সেই যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গাতে তারা বিজয়ী হয়েছে, প্রত্যেকটা জায়গাতে তারা বিজয়ী হয়েছে। কাজে এই অভিজ্ঞতা দিয়ে আগামীতে যে সকল আসনকে তারা টার্গেট করবে, সে সকল আসনে প্রথম তাদের টার্গেট হবে এই অর্থনৈতিকভাবে যে বৈষম্য, চাঁদাবাজি, এটাকে তাদের মূল মন্ত্র করা। দ্বিতীয়ত তারা যে কাজগুলো করেছে সেটা হলো দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো, বিশেষ করে সমস্ত ব্যাংক, বিমা, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এই সব জায়গাগুলোতে তারা তাদের যে ইন্টেলেকচুয়াল যে অ্যাসেটগুলো রয়েছে, এলিমেন্টগুলো রয়েছে, ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টগুলো তারা একেবারে পাগলের মতো রাতারাতি ব্যবহার করে ফেলেছে। উইদিন মানে শেখ হাসিনা যাওয়ার 48 ঘন্টার মধ্যে তারা সচিবালয়ের বড় বড় পদ পদবিগুলো, তারপরে দেশের গুরুত্বপূর্ণ আমলাতান্ত্রিক পদ পদবিগুলো থেকে শুরু করে যাকে বলা হয় ব্যাংক এবং বিমাতে তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে, ইনক্লুডিং এস আলমের পরিবারের অধীনে থাকা সকল ব্যাংকগুলো। কিভাবে নিয়েছে, কেন নিয়েছে, সেটা পরের বিষয়। ফার্স্ট থিং হলো যে তারা এত দ্রুততার সঙ্গে যে কাজগুলো করেছে, সেই কাজগুলোর জন্য তাদেরকে ধন্যবাদ আপনাকে দিতেই হবে যদি আপনি বাঁচতে চান এবং আগামীতে জামাতের এই ধরনের কর্মকাণ্ড থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, তাদেরকে প্রথমত থ্যাঙ্কস দিতে হবে। দ্বিতীয়ত থ্যাঙ্কস দেওয়ার পরে খুব নরম মনে আপনাকে খোঁজ খবর করে জানতে হবে হোয়াট ওয়াজ দ্য পলিসি, পলিসিটা কি। এবং আপনি যদি পলিসি না জানেন তাহলে পারবেন না। এইবার অনেকে বলার চেষ্টা করেছেন যে একজন লোক আছেন জামাতের, একজন যাকে বলা হয় পেট্রন, আয়নাঘরে ছিলেন বন্দি, একজন সামরিক কর্মকর্তা, লম্বা লম্বা চুল, কর্নেল হাসিন, বেশ জনপ্রিয় কর্নেল হাসিন। তো তিনি বেশ স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথাবার্তা বলেন। তো তিনি বললেন যে এইবার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেই ইঞ্জিনিয়ারিংয়ে তারা কীভাবে ইঞ্জিনিয়ারিং করবে, এজন্য শেখ হাসিনার জমানাতে যারা এক্সপার্ট ছিলেন, যারা দিল্লিতে পালিয়েছিলেন, তাদেরকে গোপনে আনা হয়েছে এবং তাদের মাধ্যমে এই কাজগুলো করা হয়েছে। আমি সত্য মিথ্যা বলতে পারবো না, উনি বলেছেন, ওনার কথা শুনেছি এবং সেটাই আমি আপনাদেরকে বললাম। তো এখানে মূল ব্যাপার হলো যে জামাত যে কাজটি 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ব্যাংকিং সেক্টরে যে কাজটি করে ফেলেছে, আপনি রাতারাতি বুদ্ধি দিয়ে যে জিনিসটি করা হয় ওটি বল দিয়ে আপনি কখনো পারবেন না। বুদ্ধির সাথে বুদ্ধি দিয়ে আপনাকে করতে হবে, কৌশলের সাথে কৌশল অবলম্বন করতে হবে, প্রতারণার সঙ্গে প্রতারণা, প্রতারণার সঙ্গে আপনি সত্য, আর সত্যকে সবসময় প্রতিষ্ঠা করতে হয় অন্য সত্য দিয়ে। সত্যকে কখনো মিথ্যা দিয়ে ধামাচাপা দেওয়া যায় না। অস্ত্রের মোকাবেলা করতে হয় অস্ত্র দিয়ে। এখানে আপনি সাধুতা দিয়ে পারবেন না। আর ক্রিটিক্যাল যে সমস্যাগুলো রয়েছে সেখানে আপনার দক্ষতা লাগবে। যেমন গোকরা সাপ আপনার সামনে পড়েছে, ফনা তুলেছে, গোকরা সাপকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার দক্ষতা লাগবে, অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি বাঁচবেন। আদারওয়াইজ আপনি ওই সাপের ফুসফাস দেখলেই আপনি মরে যাবেন, সঙ্গে সঙ্গে আপনি মরে যাবেন, হার্ট অ্যাটাক করে আপনি মরে যাবেন। এখন এই যে কথাগুলো বললাম এই কারণে যে সরকার 1 মাস হলো ক্ষমতায় আসছে, এসেই
ইসলামী ব্যাংকগুলো যারা দখল করেছে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে। জামাত যেটা বলার চেষ্টা করছে যে সরকারের মধ্যে এস আলমের এজেন্টগুলো লুকিয়ে আছে। সঙ্গত কারণে কে এস আলমের এজেন্ট, কে এস আলমের লোক, এটা আপনারা মুখস্থ বলে দিতে পারবেন। জামাত সেই ন্যারেটিভ কিন্তু ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। তো এস আলমের লোক জামাতের মধ্যে আছে, এস আলমের লোক আওয়ামী লীগের মধ্যে আছে, এস আলমের লোক বিএনপির মধ্যে আছে। কিন্তু জামাত সুকৌশলে এস আলমের যে যত কিছু আছে সব কিছু বিএনপির কাঁধে চাপিয়ে দিয়েছে। অথচ এস আলমের যে রাজনৈতিক উত্থান এই ইসলামী ব্যাংকের মাধ্যমে। এস আলমের যে কজন পেট্রন ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বা প্রধানতম ছিলেন জামাতের নেতা, প্রয়াত নেতা, যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, মীর কাসেম আলী। চট্টগ্রামের মানুষ, তার সঙ্গে মূলত এস আলমের সম্পর্ক, এবং সেখান থেকে তিনি ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত হন এবং ফুলে ফেঁপে আজকের এই অবস্থা হয়ে যান। কাজেই জামাতের সঙ্গে এস আলমের সম্পর্ক নেই এই কথা যে বলবে বোকার হদ্দ। আবার অন্যদিকে বিএনপি যে সকল নেতাদের সঙ্গে যে এস আলমের সম্পর্ক, এটা মিথ্যা নয়। তবে এখানে নির্বুদ্ধিতা এমন একটা পর্যায়ে, আমাদের যে গ্রামে একটা বিড়াল ছিল, সেই অবস্থা অনেকগুলো বিড়াল ছিল, তো সব বিড়ালগুলো চুরি করতো, কিন্তু ওই বিড়ালটা সে কখনো চুরি করতে পারতো না। একটা মাছ চুরি করতে গেলেই যাওয়ার আগে একটা ম্যাও করে ডাক দিত, বা ধরুন শিকার উপরে দুধ আছে বা অন্য তরি তরকার আছে, সেটাকে সে খাবে, তার আগে সে সেখানে করলো কি জোরে 3-4টা লাফ দিয়ে সেই পাতিলটা সম্পূর্ণ উল্টে ফেলে দিল। তো ওই বিড়ালটা রোজ মার খেত। আমার কেন জানি মায়া লাগতো যে এই বেচারা কোনোদিন দুধ খেতে পারলো না, কোনোদিন সেই মাছের কাছে যেতে পারলো না, তার আগে মাঠ ঠার খেয়ে দাঁত ভেঙে ফেলতেছে, পিটাই ফেলতেছে। তাদের কয়েকবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিড়াল আবার সেই অনেক 6 মাইল 7 মাইল দূর থেকে কী করে যেন ফিরে আসে। অদ্ভুত একটা ঘটনা। তো যাই হোক, তো এরকম বিএনপির মধ্যে এস আলমের যে সমস্ত লোকজন আছে, আমার কেন যেন তাদেরকে ওই বোকা বিড়ালের মতো মনে হয়। তাদের মুখের দিকে তাকালেই মনে হয় এ পার্সিয়ান ক্যাট, স্টুপিড পার্সিয়ান ক্যাট। অনেক লোক গোপনে গোপনে এস আলমের টাকা খেয়ে কি নুরানি তাদের চেহারা স্রোত হয়ে গেল, কেউ টেরই পেল না যে এস আলমের টাকা খাচ্ছে। আর সেই পার্সিয়ান ক্যাট, পার্সিয়ান বিড়াল, তাদের দিকে তাকালেই মনে হয় এস আলমের টাকা তাদের পকেটে গিজ 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 করছে। বোঝার চেষ্টা করুন কি নির্বুদ্ধিতা। তো এই নির্বুদ্ধিতা দিয়ে তো আপনি পারবেন না। যে আমাদের লোকজন যে ইসলামী ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো দখল করে এস আলমের 14 গোষ্ঠী সেখান থেকে তারা বের করে দিয়েছে, কর্মকর্তাদেরকে বের করে দিয়েছে, সেখানে তাদের নিজেদের লোক ঢুকিয়েছে, পরিচালনা পর্ষদ থেকে শুরু করে সব কিছু পুনর্গঠন করেছে। যেহেতু এই ব্যাংকটি তারা প্রায় 30 বছর নিরবচ্ছিন্নভাবে এই ব্যাংকগুলো তারা চালিয়ে আসছে, এবং ইসলামী ব্যাংক, ইসলামিক ধারা, ইসলামিক যে ধারায় এই যে সুদ কালেকশন করা হচ্ছে, এই পুরোটাই তাদের আবিষ্কার। ফলে আপনি তো জন্মদাতা বাবার সঙ্গে পাঙ্গা নিতে পারেন না। ব্যাংকের, ইসলামী ব্যাংক যদি করতে হয়, ইসলামী, এইটা জামাতের একটা ব্রেন চাইল্ড। কাজেই তাদের সঙ্গে আপনি পাঙ্গা নিতে হলে আপনাকে ওর চেয়ে অনেক বেশি বেশি দক্ষতা অর্জন করতে হবে। এস আলম অনেকগুলো ইসলামী ব্যাংক করার চেষ্টা করেছেন, ব্যাংকের মাধ্যমে ইসলাম শব্দটি যুক্ত করে মানুষের সেই যাকে বলা হয় আবেগকে ভরসা করে, পুঁজি করে